এনটিএসসি 18তম শিক্ষক নিবন্ধন লিখিত ভৌত বিজ্ঞান পদার্থ এবং রসায়ন বিষয়ের আজকে আমাদের কোর্স প্ল্যান লেকচার। আজকে আমরা নিউটনিয়ান গতিবিদ্যা এবং নিউটনিয়ান বলবিদ্যা অংশের আমাদের থিওরি অংশ আলোচনা করব। এই মুহূর্তে আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি, কথা বাড়ালাম না। আচ্ছা, ধন্যবাদ। তো যাই হোক, আমি একটু ক্যামেরাটা একটু অফ রাখলাম। গতদিন আমরা কিন্তু দুইটা থিওরি পড়ছিলাম এবং দুইটা থিওরি পড়তে আমরা যথেষ্ট সময় নিয়েছিলাম। তো আমরা F=ma 1 নম্বরটা পড়ে ফেলছি অলরেডি। এরপরে আমরা ভরবেগের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র পড়ে ফেলছি। তো আজকে মূলত আমরা যে কৌণিক ভরবেগের সূত্রটি বিবৃত এবং ব্যাখ্যা করুন বা প্রমাণ করুন, এটা আমরা পড়ব। যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, তো আমি বারবার বলছিলাম যে এই জিনিসগুলা বিবৃতি যা আছে আপনারা এভাবে লিখবেন, এগুলা বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, কারণ বিবৃতিটা একটা কমন বিবৃতি। এই বিবৃতিটা যদি একটু বানিয়ে লেখার চেষ্টা করেন, স্যার মার্কস কাটবে, মার্ক দিবে না, বিরক্ত হয়ে যাবে। কোনো বস্তুর উপর প্রযুক্ত টর্কের লব্ধি শূন্য হলে, তো আপনারা অনেকে এখানে কেমিস্ট্রি আছেন হয়তো বা মানে একদম নতুন, তো যাই হোক আমরা একটু মনে রাখবো যে টর্কটাকে টাউ দ্বারা প্রকাশ করে। এটা মূলত ঘূর্ণন বল, অনেকভাবে সংজ্ঞায়িত করা যায়, যাক এত জানার দরকার নেই। এটা একটা ঘূর্ণন বল, টর্ক টাউ। বলছে টাউ লব্ধি শূন্য হলে কৌণিক ভরবেগ সংরক্ষিত। যে বল প্রযুক্ত না হলে কি স্থির বস্তু স্থির থাকে, মানে গতিশীল বস্তু সমদ্রুতিতে চলতে থাকে, অনেকটা এরকম। টর্কের লব্ধি যদি শূন্য হয়, কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে, তার মানে কৌণিক ভরবেগ সংরক্ষিত মানে ধ্রুবক। আচ্ছা, যাই হোক আমি একটু সংক্ষেপে বলি। টর্কে টাউ দ্বারা প্রকাশ করা হয়, কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করা হয়, আর রৈখিক ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। এগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি সাইডে। রৈখিক ভরবেগ হচ্ছে পি, আর কৌণিক ভরবেগ তো দেওয়া আছে এখানে এল। আবার ভরবেগ মানে কি, ভর গুণন বেগ, তাহলে রৈখিক ভরবেগ পি মানে এম ভি। হ্যাঁ, ভর গুণন বেগ। আচ্ছা, আপনারা একটু সাথে সাথে কথা বলবেন না, না বুঝলে কথা বলবেন, বুঝলে কথা বলার দরকার নেই। এই যে এটা বলা হয়েছে, মনে রাখবেন যে টর্কের লব্ধি কেন বলা হয়েছে, যদি অনেকগুলা টর্ক প্রযুক্ত হয়, নিট যেটা আর কি, টর্কের লব্ধি যদি শূন্য হয়, এই এলটা সংরক্ষিত থাকবে, মানে ধ্রুবক থাকবে, এটা প্রমাণ করতে হবে। তো যাই হোক, তা আমরা জানি কৌণিক ভরবেগ এল ইকুয়াল আই ওমেগা, এটা আপনাকে মুখস্থ করতে হবে, আপনাকে মনে রাখতে হবে। এটা সূত্র, এটা কিন্তু সূত্রই একটা। এটা মনে না রাখলে, এটা মনে রাখতে হবে, এখান থেকে আমরা ইকুয়েশন করে বাকি প্রমাণগুলো নিয়ে আসতে পারবো। তো যাই হোক, কৌণিক ভরবেগ এল ইকুয়াল আই ওমেগা, এটা আমরা জানি। যেখানে এল মানে কি কৌণিক ভরবেগ, আই মানে কি, আই মানে জড়তার ভ্রামক। আপাতত জিনিসটা কি নামটা শোনেন, এরপরে আমরা এই জড়তার ভ্রামকের অনেকগুলো ইকুয়েশন একসাথে আছে, তখন আমরা এগুলো প্রমাণ করব। আই মানে জড়তার ভ্রামক, ওমেগা মানে কি কৌণিক বেগ। হ্যাঁ, ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ, এখানে লিখেই দেওয়া আছে, দেখেন আই ইকুয়াল জড়তার ভ্রামক, ওমেগা ইকুয়াল কৌণিক বেগ। তো এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে যে এই প্রমাণটা করার জন্য এই লাইনটাকে সময় সাপেক্ষে ব্যবকলন করতে হবে। তো সময় সাপেক্ষে ব্যবকলন মানে কি, উভয় পক্ষে করবো, মানে ডি ভাগ ডিটি। তাহলে ডি ভাগ ডিটি, এই পাশে আমাদের আছে এল ইকুয়াল, তাহলে ডি ভাগ ডিটি, এটা হচ্ছে আমাদের আই ওমেগা। এইটার হচ্ছে এই ভাষাটা, যে এই যে সময় সাপেক্ষে ডিডিটির সাপেক্ষে আমরা ব্যবকলন করলাম, বাম পক্ষেও করলাম ডান পক্ষেও করলাম। তো এখন এই ব্যবকলনটা ডি ভাগ ডিএল ভাগ ডিটি ইকুয়াল, এই ব্যবকলনের একটা সূত্র আছে। তো সূত্রটা হচ্ছে ইউভি এর সূত্র। আমি এটা এই পাশে লিখে দিই, আপনারা অনেকেই জানেন, তারপর আমি একবার একটু লিখে নিই সূত্রটা। আসলে আমি নিচে একটু লিখে দিই, হ্যাঁ আরও নিচে লিখে দিই। সেটা হচ্ছে ডিডিএক্স, হ্যাঁ একবার দেখলেই হবে। ডিডিএক্স ইউভি সূত্র হচ্ছে, একবার ইউকে ঠিক রাখবো, আমরা ইউকে ঠিক রেখে ডিডিএক্স এর সাপেক্ষে ভিকে অন্তরীকরণ করব, প্লাস এবার ভিকে ঠিক রাখবো, ডিডিএক্স এর সাপেক্ষে এবার ইউকে অন্তরীকরণ করব। এটাই হচ্ছে বিষয়, সূত্র। তো ডিডিটি আছে, সমস্যা নেই, এক্স এর জায়গায় ডিডিটি। তো দেখেন, তাহলে আমরা এখানে কি কাজ করব, আমরা একবার আইকে ঠিক রাখি, আইকে ঠিক রেখে আমরা আমি একটু এই কালারটাই নিই, একবারে আইকে ঠিক রেখে ডিডিটির সাপেক্ষে একবার অন্তরীকরণ করবো ওমেগাকে, প্লাস এবার ওমেগাকে ঠিক রাখবো, ডিডিটির সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব আইকে। মানে মনে রাখবেন, সূত্র মুখস্থ করার দরকার নেই, অনেক ফিজিক্সে অনেক এরকম পাবেন, তা সমান। এখন কথা হচ্ছে এখানে আমাদের এই যে, তো
আমরা এটা পাশে লিখে নেই বারবার যে আমাদের প্রয়োজন হবে। তাহলে ডিএল ভাগ ডিটি ইকুয়াল, আমরা এক কাজ করি, এটাকে তো আর ওমেগাকে তো এভাবে সরাসরি অন্তরীকরণ হবে না, এটা তো আর ওই ধরনের রাশি নাই, উপরে একটু লিখে নিলাম ডি ওমেগা ভাগ ডিটি প্লাস কিছু করি নাই, শুধু এই পাশে রাখছি ওমেগা, এই যে ডিডিটির সাপেক্ষে আইকে যদি জড়তার ভ্রামককে অন্তরীকরণ করলে বা আচ্ছা পরে সেটাও পরে আইটা উপরে রাখলাম ডিআই ভাগ ডিটি। এই লাইনটাতে আশা করি কোনো সমস্যা নেই, কিছুই করি নেই, খালি ব্র্যাকেট ভাঙে এই পাশে নিয়ে এসেছি, আর কিছু করি নেই। তো এখন কথাটা হচ্ছে, তো এখানে আবার আমরা জানি সেটা হচ্ছে ডি ওমেগা ভাগ ডিটি সমান আমাদের আলফা। আলফা কি? আলফা মানে হচ্ছে কৌণিক ত্বরণ, এগুলো সব সূত্র। এখন এটারও আবার প্রমাণ আছে, তো সব প্রমাণ তো আর করা সম্ভব না, এই জন্য যেটা পাচ্ছি মনে করেন এটা সূত্র আমাদের। এই যে যদি আমরা ডিডি মানে ডি ওমেগা ভাগ ডিটি ইকুয়াল আলফা, এটা কেমনে আমি বলতে পারি আপনাদের এখানে মনে রাখার জন্য আমি একটা বুদ্ধি দিতে পারি। কেমন বুদ্ধি দেখেন, আপনারা কি জানেন দেখেন তো, ডিবি ভাগ ডিটি মানে কি ছিল? এ ছিল না, মানে এটা তো জানেন। বেগকে অন্তরীকরণ করলে আমরা কি পাই? ত্বরণ পাই। বেগ রৈখিক বেগকে অন্তরীকরণ করলে রৈখিক ত্বরণ পাই, তাহলে ওমেগাটা কৌণিক বেগ, তাহলে কৌণিক বেগকে অন্তরীকরণ করলে কৌণিক ত্বরণ পাই। এভাবে মনে রাখতে পারেন। এটা কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, এটা অনেক মনে রাখার জন্য অনেক সহজ। আচ্ছা, এখন আবার এখানে যে ডিআই ভাগ ডিটি আছে, এই ডিআই ভাগ ডিটি মানে হচ্ছে 0। আমাদের জড়তার ভ্রামককে যদি আমরা, এটা একটা মানে ধ্রুব জাতীয় রাশি। আরেকবার একটু বুঝান। আচ্ছা, আরেকবার এই জায়গাটা, এই যে ডিবি ভাগ, আপনারা যদি কেমিস্ট্রি আছেন, এটা কিন্তু ডিডিটির সাপেক্ষে আপনাদের কিন্তু কেমিস্ট্রিতেও আছে এরকম অনেকের, মানে রৈখিক বেগকে যদি আমরা ডিডিটি মানে কি বেগের হার, এটা আমরা ক্লাস 9-10 পড়ছিলাম। এটা আমরা পড়ছিলাম যে এ ইকুয়াল কি, এ ইকুয়াল পড়ছিলাম যে ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, এটা ছিল বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হার। ইন্টারমিডিয়েটে এসে এটাকে ক্যালকুলাসের ভাষায় এভাবে প্রকাশ করে, এইটা মানে বেগের পরিবর্তনের হার। ডিডিটির সাপেক্ষে ভিকে অন্তরীকরণ করাই মানে বেগের পরিবর্তনের হার, ক্যালকুলাসের ভাষা এটা। তার মানে ডিবি ভাগ ডিটি করলে আমরা রৈখিক বেগকে অন্তরীকরণ করলে রৈখিক ত্বরণ পাই, এভাবে মনে রাখতে পারি। তাহলে কৌণিক বেগ, এটা আলফা মানে কৌণিক ত্বরণ, তাহলে কৌণিক ত্বরণ পাইছি, এই আর কি। আর জড়তার ভ্রামককে আমরা যদি অন্তরীকরণ করলে এটা 0 হয়। এগুলা মনে করেন যে সবগুলাই সূত্র, হ্যাঁ। তারপরে আমি একটু মনে রাখার একটু কৌশল শেখাই দিচ্ছি আপনাদের। তাহলে এই জায়গাটা কি থাকতেছে আমাদের? আই। এই ডি ওমেগা ভাগ ডিটি মানে কি পাইছি? আলফা। তাহলে আমরা ডিএল ভাগ ডিটি ইকুয়াল কি পাইলাম? আই আলফা। আবার কি জানেন, আই আলফা মানে কি? আবার টাউ মানে আবার আই আলফা। ওই যে একটু আগে টর্ক বলছিলাম না, টর্ক টাউ, টাউ মানে আবার হচ্ছে আই আলফা। আচ্ছা, এটা কেমনে মনে রাখবেন আমি বলি। বল এফ ইকুয়াল এম এ না, মনে রাখার বুদ্ধিগুলো দিচ্ছি। আমরা জানি এটা তো ঘূর্ণন বল, টাউটা হচ্ছে ঘূর্ণন বল, টাউটা হচ্ছে ঘূর্ণন বল, আর এফ মানে খালি বল। তো এফ মানে এম এ ছিল না, ভর গুণন ত্বরণ। তো রৈখিক ত্বরণের জায়গায় টাউ হচ্ছে কৌণিক ত্বরণ, আর এখানে ভরের জায়গায় জড়তার ভ্রামক। এই জড়তার ভ্রামকের মধ্যে কিন্তু ভর আছে, এইভাবে মনে রাখতে পারেন। আচ্ছা, কম্পেয়ার করি এখন। তাহলে পরের লাইনে আমি কি করব দেখেন, তাহলে আমার ডিএল ভাগ ডিটি ইকুয়াল, তাহলে এই জায়গাটা সমান কি আমার? টাউ বসে দিলাম। তাহলে ডিএল ভাগ ডিটি ইকুয়াল টাউ। টর্ক সূত্র কি বলছিল? সূত্র বলছিল টর্কের লব্ধি যদি 0 হয়, টাউ যদি 0 হয়, তাহলে টাউ 0 বসাই, কি আসে আসুক, তাহলে টাউ ইকুয়াল 0। তাহলে টর্ক 0 হলে, টাউ ইকুয়াল 0 হলে, বলেন তো টাউ ইকুয়াল 0 হওয়া কখন সম্ভব? এটা 0 কখন হবে? এটা 0 কখন? আচ্ছা দেখেন, আমি যদি ডিডির সাপেক্ষে কোনো ধ্রুব জাতীয় রাশিকে যদি অন্তরীকরণ করি, ডিডি মনে করেন যে ডিএক্স, ডি ভাগ ডিএক্স 2 ইকুয়াল কত? 0 না? যেটা সাপেক্ষে অন্তরীকরণ করবে এই জাতীয় রাশি যদি কিছু না থাকে, সেটা 0, মানে এটা ধ্রুবক। তার মানে অবশ্যই এল ইকুয়াল কি? কনস্ট্যান্ট 0 হবে। হ্যাঁ, কনস্ট্যান্ট হলে 0, তাহলে এল ইকুয়াল ধ্রুবক হবে। তাহলে এল ইকুয়াল ধ্রুবক হয়ে গেছে। ধ্রুবক মানে কি? সংরক্ষিত থাকবে, চেঞ্জ হবে না, প্রমাণ হয়ে গেছে। এই যে টর্ক টাউ ইকুয়াল যদি 0 হয়, তাহলে ভরবেগ কি থাকবে? সংরক্ষিত থাকবে, মানে 0 হবে। আমার প্রমাণ শেষ। দেখেন, এটা প্রমাণ করতে গেলে কতগুলো জিনিস মনে রাখতে হবে, আপনাকে অনেকবার করে এই জিনিসগুলো পড়তে হবে, লিখতে হবে, মনে রাখতে হবে। আশা করি কোনো সমস্যা নাই। সমস্যা থাকলে তো বলবেন।
আমরা স্যার জি বলেন। হ্যালো স্যার, জি এই যে আমাদের শীতে তো এত প্রমাণ নাই, আমরা কি এভাবে লিখবো না হ্যাঁ, সেটা লিখবো? আসলে পরীক্ষার রুমে কম করে লেখা হয়, মানে আপনারা এভাবে লিখতে পারেন, আপনারা আমি যেভাবে লিখলাম এভাবে লিখবেন। যারা কম মানে যারা এরকম বই তো আছে স্যার। না শীটে শর্ট করে দেওয়া আছে, যেমন এই যেটা জিরো, এটা আমরা জানি যে এই ডিডির সাপেক্ষে আই করলে জিরো হয়, তাহলে একেবারে এই লাইনটা দেওয়া আছে, একেবারে এই লাইনটা। হ্যাঁ, তবে সাইডে না না মার্কস কাটবে না, মার্কস কাটলে কি এরকম দিতাম? ফিজিক্সের ছাত্র জানে এটা যে এটা এরকমই। হ্যাঁ, প্রমাণগুলো ওইভাবেই দেওয়া আছে। আমাদের যেটা সহজ হবে, হ্যাঁ সহজ, মানে যেটা সহজ হবে সোজা সেটা লিখবো। সোজা কথা প্রচলিত কোনো বইগুলোতে এইভাবে ভাঙে ভাঙে দেওয়া নাই বা ভাঙে ভাঙে লেখাও হয় না। এটা যারা ফিজিক্সে অনার্স মাস্টার্স পড়েন ওনারা যাইতে যাইতে বোঝেই না এগুলো এরকম, এই জন্য সবাই এরকম করে দেয় ভাইয়াতেও। তো যাই হোক, আপনারা স্ক্রিনশট নিতে পারেন। তো আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন এই মুহূর্তে, পুরোটা যদি দেখা যায়। হ্যাঁ, একটা দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন, অথবা আমি এই পেজটা দিয়ে এইটার মানে ফটোটা দিয়ে দিব আমি। তো যাই হোক, আসলে আমাদের সময় কম, আমরা দেখবো এখন কেন্দ্রমুখী বল কি। তো যাই হোক, এগুলো আপনারা সবাই জানেন, আমি একবার বললে আপনাদের মনে থাকবে, এই আর কিছু না। এই যে যেমন যে এইভাবে কম্পেয়ার করলে এই জিনিসটা মনে থাকবে। কেন্দ্রমুখী ত্বরণে এই দেখেন, কেন্দ্রমুখী বল কাকে বলে? কেন্দ্রমুখী বল এবং ত্বরণের সংখ্যাটা একই। ধরেন একটা বস্তুকে আমি একটা দড়ির এক প্রান্তে আমি একটা কিছু বেঁধে এরকম করে ঘোরাচ্ছি। তো তো ধরেন একটা গরু যদি এখানে বাঁধা থাকে, তো এই গরুটা যদি খুঁড়ি দিয়ে বাঁধা থাকে চারপাশে ঘুরে, ও তো ছিটকে যাইতে পারবে না। কেন যাইতে পারতেছে না? ভিতরের দিকে একটা বল ক্রিয়া করতেছে, একটা ত্বরণও। যাই হোক, একটা ত্বরণের জন্য আমরা কেন্দ্রমুখী ত্বরণে আবার এটা এক্সপ্লেন করে দেখাবো। তো কেন্দ্রমুখী বলের সংখ্যাটা ত্বরণের সংখ্যাটা একে, যে কোনো বস্তু বৃত্তাকার পথে গতিশীল থাকে, যখন থাকে তখন কেন্দ্রের দিকে যে নিট বল ক্রিয়া করে তাকে বলে কেন্দ্রমুখী বল, আর কেন্দ্রের দিকে যে ত্বরণ ক্রিয়া করে তাকে বলে কেন্দ্রমুখী ত্বরণ। সোজা কথা, কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে, এই কেন্দ্রের দিকে যে বল ক্রিয়া করে সেটা কেন্দ্রমুখী বল, কেন্দ্রের দিকে যে ত্বরণ ক্রিয়া করে সেটা কেন্দ্রমুখী ত্বরণ। সংখ্যাটা ইজি হবে, সংখ্যাটা বারবার দেয়। তো যাই হোক, আমরা এখন ধরলাম এই যে মনে করি যে এম ভরের একটা বস্তু ধরেন যে বৃত্তাকার পথে গতিশীল, ওর ভর এম, ব্যাসার্ধ আর ধরলাম, মানে যে পথটাতে আর কি বেগ বলতে এটা রৈখিক বেগ ধরলাম ভি। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ কি হবে? এ ইকুয়াল ভি স্কয়ার ভাগ আর। এটা মুখস্থ, এটা কোত্থেকে আসলো? মুখস্থ, এটার উপর মান আছে একটু পরে। হ্যাঁ, এই প্রশ্নের জন্য মুখস্থ এটা সূত্র, এ ইকুয়াল ভি স্কয়ার ভাগ আর। এখন আমরা জানি কি দেখেন তো, আমরা জানি বল মানে কি? বল এফ ইকুয়াল কি এম এ, তাই তো? জাস্ট কিছু নাই, মানটা বসাই। এম এ মানে কি? এ মানে বসাইলাম ভি স্কয়ার ভাগ আর। একটা বিখ্যাত সূত্র হচ্ছে ভি ইকুয়াল ওমেগা আর, সব ইকুয়েশনে লাগবে। আমি পারলে কি কি সূত্র লাগতেছে একসাথে আরও লিখে দিব এখন। এর আগে কি কি পাইছিলাম ওখানে, কয়েকটা কিন্তু সূত্র এর আগে চলে আসছে, অনেকগুলো আসছে। এই যেটাও কিন্তু সূত্র, যে এই যে এল ইকুয়াল আই ওমেগা এটা সূত্র, এরপরে যে টাউ ইকুয়াল আই আলফা এটা সূত্র, এগুলো সব সূত্র। প্রমাণের জন্য সরাসরি সূত্র লাগতেছে এগুলো। তো এখন আমরা কাজ করব, কোনো কিছু নাই, ভির মান বসাবো আমরা। তাহলে আমি এই লাইনে নিলাম, তাহলে এম ভি মানে কি? ওমেগা আর না, তাহলে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ভাগ আর। তাহলে এই আর স্কোয়ার আর আর আমি কাটতে পারি, তাহলে আর স্কোয়ার আর কাটলে কি হয়? এম ওমেগা স্কোয়ার আর, কোনো সমস্যা নাই। এই যে আর স্কোয়ার কাটছি আর নিচের আরটা কাটছি। আবার ওমেগা মানে আমরা জানি 2 ভাগ টি, আপনারা জানেন অনেক জায়গায় আছে এগুলা। ওমেগা মানে কি? 2 ভাগ টি। এবার ওমেগার মান বসে দিই, তাহলে এম 2 ভাগ টি তার উপরে স্কোয়ার আর। তো এটাই আমরা লিখতে পারি, এইটাই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বলের রাশিমালা, ইহাই নির্ণেয় রাশিমালা। প্রমাণ শেষ। তার মানে এখানে আমাদের এই প্রমাণটা করার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মেইনলি মনে রাখতে হবে, সেটা হচ্ছে এ ইকুয়াল ভি স্কয়ার ভাগ আর। এফ ইকুয়াল আমি তো জানি, এ ইকুয়াল ভি স্কয়ার ভাগ আর, আমি এই কালা দিয়ে দেখাচ্ছি, দিলে মনে রাখতে হবে এ ইকুয়াল ভি স্কয়ার ভাগ আর, আর হচ্ছে ভি ইকুয়াল ওমেগা আর। এই পর্যন্ত লিখলেও স্যার মার্ক দিবে। কত মার্কের কোশ্চেন আসতে পারে এটা? 4 থেকে 5 মার্ক দিবে। 4 দিবে, 5 দিবে না, এখন তো 3-4 দিবে। আচ্ছা, এখন দেখেন কেন্দ্রমুখী ত্বরণ কি? কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা। এখন ভাই মানে একসাথে পড়ে দেখেন না কেন সবগুলো প্রশ্ন, যে কি অবস্থাটা। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ সংজ্ঞাটা আগের মতোই। সংজ্ঞাটা কি? বৃত্তাকার পথে কোনো বস্তু যদি ঘুরতে থাকে, কেন্দ্রের দিকে যে ত্বরণ ক্রিয়া করে তাকে কেন্দ্রমুখী ত্বরণ বলে। শেষ। এখন দেখবো রাশিমালা। এই রাশিমালাটা প্রায় 6-7 ভাবে প্রমাণ করা যায়। এই রাশিমালাটা
ভেক্টর পদ্ধতি দিয়ে আছে, পিথাগোরাস দিয়ে আছে, অনেকভাবে আছে। তো আমি মনে করছি আমার কাছে এটা সবথেকে সহজ মনে হয়েছে। আমার মনে হয় যে অনেক সহজভাবে এখানে উপস্থাপন করা আছে, এতটা সহজভাবে এবং ক্যালকুলেশনগুলো সাইড নোটের পাশে দিয়ে খুব ইজি করা আছে হাতের লেখাটা। তো আমরা এখন 9, 10, 11 এই 3টা প্রশ্ন করবো। যেহেতু এই 3টা প্রশ্ন আমাদের একই রকম, এই জন্য আমরা একসাথে প্রমাণ করবো এই 3টা। তো আমাদের এনটিএসসি 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পদার্থবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান রসায়ন অনলাইন কোর্স চলতেছে। আমাদের 19তম কোর্স চলবে, 19তম আমাদের পিলি কোর্স থাকবে, প্রাইমারি শিক্ষক নিয়োগ কোর্সও আমরা আরও শিক্ষক নিবন্ধনের সকল বিষয়ের আমাদের লিখিত নোট সাজেশনের ইনশাআল্লাহ ব্যবস্থা করতেছি। তো আপনারা যারা ভৌতবিজ্ঞানে অথবা পদার্থ অথবা রসায়ন থেকে স্কুল বা কলেজ পর্যায়ে পরীক্ষা দিবেন, তারা অবশ্যই আমাদের কোর্সটাতে ভর্তি হতে পারেন। এখানে আমাদের সম্পূর্ণ হ্যান্ড নোটের ভিত্তিতে এখানে পড়ানো হয়। আমাদের কোর্স প্ল্যান আছে, বিভিন্ন আমাদের ফেসবুক পেজ হচ্ছে রবি এডুকেয়ার এবং ইউটিউব চ্যানেল হচ্ছে রবি ফিজিক্স বিডি। তো এটা হচ্ছে আমাদের স্কুল পর্যায়ের কোর্স প্ল্যান, একটু দেখেন। তো আমাদের যে সম্পূর্ণ নতুন সিলেবাসের আলোকে আমরা এটাতে সাজাইছি। জাস্ট যেমন 10 নম্বর মার্কস ভাগ করে আমাদের এইভাবে নোট দেওয়া থাকে। তো আপনারা এখানে দেখে নিতে পারেন। আমাদের কেমিস্ট্রি আমাদের দক্ষ 2জন স্যার আছেন, খুবই দক্ষ আলহামদুলিল্লাহ। আমরা অলরেডি নোট দিয়ে দিছি আমরা, এবং কিছু নোট আমরা আমাদের ফেসবুক গ্রুপে আমাদের কিছু নোট আমাদের দেখানো আছে। যদি আপনারা কিছু নোট যদি আমি দেখাই, যেমন আমাদের ভেক্টর আমাদের ভেক্টর অংশের থিওরি নোট, আপনারা ম্যাথ নোটটা অলরেডি দেখলেন। এটা হচ্ছে আমাদের ভেক্টর অংশের থিওরি নোট। মাত্র 3 পেজের নোট থেকে আমাদের ইনশাআল্লাহ সব কমন আসবে এবং অনেক মানসম্মত করে উত্তরগুলো করা আছে প্রশ্নের। এরপরে আমরা আরও বেশ কিছু নোট আপলোড করছি, যেমন কাজ শক্তি ক্ষমতা যদি দেখাই, আমাদের এইভাবে মানে মার্ক বন্টন অনুযায়ী আছে। এটা আমাদের কাজ শক্তি ক্ষমতার নোট। এবং সিলেবাস স্কুল এবং কলেজ পর্যায়ের, যেমন স্কুল এটা সিলেবাস অংশ ভাগ করে দেওয়া আছে। কাজ শক্তি ক্ষমতা মাত্র 3 পেজের আমাদের নোট। উত্তরগুলো দেখলে বুঝতে পারবেন কত মানসম্মত করে করা। এরপরে আমাদের যেমন নিউটনিয়ান বলবিদ্যা, ওটা দেখাইলাম। আমি যদি একটু কেমিস্ট্রি নোটটা দেখাই, তো কেমিস্ট্রি নোটগুলো আমরা ইনশাল্লাহ অনেক সুন্দরভাবে সিলেবাস অনুযায়ী করছি। যেমন একটু যদি আমি দেখাই, এটা আমাদের হচ্ছে কেমিস্ট্রি নোট। তো এটা আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন মনে হয় এই মুহূর্তে। একদম সম্পূর্ণ নতুন সিলেবাসের আলোকে অনেক মানসম্মত করে এই নোটগুলো করা আছে। তো ইনশাল্লাহ আপনারা কোর্স থেকে উপকৃত হবেন।